সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, বিহার ফর্মুলা কিন্তু মহারাষ্ট্রে অ্যাপ্লাই হতে পারে না। বিহারে যেমন বিজেপি বড় পার্টি হয়েও নীতিশ কুমারকে সিএম পদ দিয়ে দিতে বাধ্য, কারণ নীতিশ কুমার এখানে সব থেকে পুরনো নেতা এবং এনডিএ জোটের সব থেকে শক্তিশালী নেতা। এই ব্যাপারটা কিন্তু মহারাষ্ট্রে নয়। একনাথ শিন্ডে কিন্তু এখানে এনডিএ জোটের সব থেকে বড় নেতা নয়। একনাথ শিন্ডে কিন্তু এখানকার সেকেন্ড র্যাঙ্কের নেতা এনডিএর। এখানে এই জায়গাটাতে মহারাষ্ট্রে যিনি নেতা তিনি হচ্ছেন কিন্তু দেবেন্দ্র ফডনবিস। সাংগঠনিক দিক থেকে বলুন বা প্রশাসনিক দিক থেকে বলুন, সমস্ত দিক থেকে দেবেন্দ্র ফডনবিস কিন্তু শত যোজন এগিয়ে আছে দূরে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী যদি না করেন, তাহলে মহারাষ্ট্রে বিজেপি যতটা এগিয়ে গেছে, যতটা এগিয়ে এসছে এবং বিগ ব্রাদার হিসেবে প্রতিপন্ন হতে শুরু করেছে, সেই জায়গাটা কিন্তু দেবেন্দ্র ফডনবিস রাখতে দেবেন না। কারণ রাজনীতি সবসময় এটা দেখা যায় যে দলীয় পারফরমেন্সের সঙ্গে সঙ্গে নিজের পারফরমেন্সটাও গুরুত্বপূর্ণ। তো দেবেন্দ্র ফডনবিস কিন্তু নিজের জায়গা ধরে রাখার জন্য একটা কথা মাথায় রাখবে, যদি তাকে জিতে এসেও যদি তিনি মুখ্যমন্ত্রী না হতে পারেন, তাহলে কিন্তু তিনি বাগাবাত করতে বা সেন্দ কাঠি মারতে খুব বেশি দেরি করবেন না। তো সেই দিক থেকে দেখতে গেলে দেবেন্দ্র ফডনবিস কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার। অন্য কেউ এখানে সেকেন্ড র্যাঙ্কেও আসছেন না। আর একটা কথা, যেটা এই নির্বাচনের আগে যেটা আমরা পরিষ্কার করে দেখতে পেয়েছি, যে দুদিক থেকে দুজন নির্বাচিত সিএম, হেমন্ত বিশ্ব শর্মা আসামের, ওদিকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, দুজনকে দুটি রাজ্য দায়িত্ব দিয়ে দেওয়া হলো, একজনকে ঝাড়খণ্ড, একজনকে মহারাষ্ট্র। এইখানে কিন্তু যোগী আবার গোল মেরে হেমন্ত বিশ্ব শর্মার থেকে অনেকটা এগিয়ে গেল। অর্থাৎ ন্যাশনাল পার্সপেক্টিভে যদি দেখা হয়, যোগী কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার থেকে আবার শত যোজন এগিয়ে গেল। এই ব্যাপারটা একটা লড়াই সামনাসামনি, যে দুজনেই সিএম, দুজনেই বিজেপির বড় নেতা, দুজনেই একটাই স্পেস দখল করতে দৌড়াচ্ছেন, তা কিন্তু আর রইল না। এখন কিন্তু দেখা যাচ্ছে যোগী আদিত্যনাথ কিন্তু আবার একটা তার কাঁধ বড় করে নিল, আর হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু কিছুটা হলেও ঠান্ডা পড়ে গেল। কিন্তু এদের খুব বেশি দিন ঠান্ডা রাখা যায় না, পরে যখনই আবার সুযোগ পাবেন এরা কিন্তু আবার পারফরমেন্স করে দেখিয়ে দেবেন। আর পশ্চিমবাংলার রাজনীতিতে কি চলছে? পশ্চিমবাংলার রাজনীতিতে একটা অন্তঃসলীলা ঝগড়া চলছে, অর্থাৎ গোপনে গোপনে একটা ঝগড়া চলছে। ভাইপো চাইছে যে কিছুটা হলেও তিনি প্রথম সারির নেতা হয়ে উঠে আসুন, ভাইপো এটা চাইছে কিছুটা হলেও। আর দিদি কিন্তু একদম পিসি কিন্তু মোটেই চাইছেন না ভাইপোকে দ্বিতীয় সারির বা তৃতীয় সারির বা কোনো জায়গার নেতা হিসাবে। ভাইপোকে শুধু ভাইপো করেই রাখতে চাইছেন। ভাইপোকে কিন্তু এক্সট্রা কোনো দায়িত্ব দিয়ে, এক্সট্রা পাবলিকের সামনে এনে কোনো ভুল করতে চাইছেন না। অর্থাৎ ঘরের মধ্যে নিজে আরেকটা বটবৃক্ষ তৈরি করতে চাইছেন না পিসি। তাই যদি চাইতেন, তাহলে 2024 লোকসভা নির্বাচনে যখন ভাইপো সমস্ত ব্যাপারটা দেখভাল করলো, অর্থাৎ পুরো নির্বাচনটা চালালো, পিসি বেশ নাস্তানা বোধ হয়ে উঠেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ভাইপোকে কিন্তু অনেকটা এগিয়ে দিতে পারত, কিন্তু পিসি তা করেননি। পিসি জানেন যে এখনো আমার সময় আছে, আর এটা রাজনীতি, কে কখন কার কাঁধে পা দিয়ে মাথায় উঠে যাবে তা কিন্তু বলা যাবে না, সে হোক না ভাইপো। তার জন্য ভাইপোকে আবার দাবিয়ে রেখে ভাইপোকে আবার কিন্তু ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। সেই জায়গায় পিসি বুঝিয়ে দিল, কিন্তু এই 2-3 দিন আগের যে মিটিংটা হলো, পিসি কিন্তু বুঝিয়ে দিল যে পশ্চিমবাংলার নেতা বলুন, নেত্রী বলুন, বা পশ্চিমবাংলার রক্ষক বলুন বা ভক্ষক বলুন, একমাত্র আমি। এখন বিজেপিরও কেউ নয়, আর আমার দলেরও কেউ নয়। আমি রক্ষাকর্তা, আমি বিধাতা পশ্চিমবাংলার।